This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সন্ধ্যে সুপার প্রাইম টাইমে একটা বড় আপডেট তুলে ধরবো আপনাদের সামনে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টরস ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্টি থেকে পদত্যাগ ডক্টর অনিকেত মাহাতোর। কি কারণে এই পদত্যাগ আমরা জানবো। চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, কি কারণে ডক্টর অনিকেত মাহাতো, যিনি আর্যকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন, তিনি পদত্যাগ করলেন, কি জানা যাচ্ছে? দেখো, আর্যকর আন্দোলনের পোস্টার বয় অনিকেত মাহাতো আজকে হঠাৎ করে এই পদত্যাগ করেছেন এবং যে পদত্যাগপত্র আমাদের হাতে এসছে সেখান থেকে একটা বিষয় স্পষ্ট, যে বোর্ড অফ ট্রাস্টির সভাপতি হিসেবে নতুন যে বোর্ড তৈরি হচ্ছে তাদের সঙ্গে একটা মতবিরোধ প্রকাশ্যে চলে এসছে এবং বারবার তিনি এই পদত্যাগপত্রে লিখেছেন যে বেশ কিছু বিষয়ে যেখানে আইনি পরামর্শ দরকার, আইনি পথে চলা দরকার, সেটাকে উপেক্ষা করা হয়েছে, অর্থাৎ তার মতামত উপেক্ষা করা হয়েছে। তোমার নিশ্চয়ই মনে আছে এই ডাব্লিউবি জুনিয়র ডক্টর ফ্রন্টের যে আন্দোলনের সময় যে বিপুল পরিমাণ টাকা তারা অনুদান হিসেবে পেয়েছিল, সেই টাকা কিভাবে খরচ হয়েছে সেটা নিয়ে কিন্তু বারবার শাসক দলের, বিশেষ করে কুণাল ঘোষের নিশানায় পড়েছে এই চিকিৎসক সংগঠন এবং তারপর থেকে বিভিন্ন সময়ে কিন্তু তাদের। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, ডক্টর অনিকেত মাহাতো রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর অনিকেত, আপনি রেজিগনেশন দিয়েছেন কেন, একটু জানতে চাই। যেটা বলার সেটা হচ্ছে যে সত্যি এই ঘটনাটা আজকে অত্যন্ত দুঃখের এবং বেদনা। যে সংগঠনকে সাথে নিয়ে আমি লড়াই করেছি সেই সংগঠনকে সাথে এই ধরনের, আপনার সাথে কথা বলতে গেছি, সেই ধরনের সংগঠন থেকে বেরিয়ে আসা, এটা সত্যি অত্যন্ত কষ্টের এবং দুঃখের। যেটা বলার সেটা হচ্ছে যে কারণ কি আপনি জানতে চেয়েছেন। কারণ হচ্ছে এক, যে নতুন যে এক্সিকিউটিভ কমিটি তৈরি করতে চেয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে আমার সহযোদ্ধারা, আমিও তাদের সাথে এই নতুন কমিটি তৈরি করতে আমিও চেয়েছিলাম। কিন্তু দ্বিমতের জায়গা কি, যে আমাদের যে ট্রাস্ট বডি আছে, এই ট্রাস্ট বডির যে ডিড, সেই ডিডে কোনোভাবে নতুন এক্সিকিউটিভ কমিটি বা নতুন বডি তৈরি করার কোনো প্রভিশন নেই। তাহলে আমি বলেছিলাম যে এই আইনি পরামর্শ নিয়ে এই পরিবেশনকে অ্যাড করা হোক এবং অ্যাড করে নতুন বডি তৈরি করা হোক, তাহলে সেই বডিটা একটা মান্যতা পাবে বা তার সত্যিকারের কাজ করার ক্ষমতা তৈরি হবে। এটা গেল এক। দুই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আপনারা দেখেছেন 26 থেকে 27-28টা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীকে নিয়ে একসাথে অভয়ার ন্যায় বিচার, আর্থিক দুর্নীতি, রাজ্য সরকারের এবং ট্রেড কালচারের বিরুদ্ধে লড়াই করেছে। তাহলে যদি আমাদের কমিটি তৈরি করতে হয়, প্রতিনিধিত্ব তৈরি করতে হয়, প্রতিনিধিত্ব আনতে হয়, তাহলে এই সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের কাছে আমাদের কমিটির বার্তা, আমাদের কমিটির প্রতিনিধিত্বের জায়গা পৌঁছে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করেছিলাম। তাহলে এই দুই পদ যখন প্রতিফলিত হলো না আমাদের জায়গা থেকে, আমার মতের জায়গা থেকে, তখন আমি মনে করেছি যে অভয়ার ন্যায় বিচারের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হলে আমি যেভাবে এতদিন এগিয়েছিলাম সেইভাবে এগোবো। তাহলে এই দুই মতের কারণের থেকে আমার পদত্যাগ করা। ধন্যবাদ ডক্টর অনিকেত। আমরা কথা বলছিলাম, ডক্টর অনিকেত মাহাতো ছিলেন আমাদের সঙ্গে। আর এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্টি থেকে ইস্তফা ডক্টর অনিকেত মাহাতো। আর্যকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ চিকিৎসক অনিকেত মাহাতো WBJDF এর এক্সিকিউটিভ কমিটি গড়া নিয়ে সংঘাতের জেরেই পদত্যাগ বলে তিনি জানালেন। যেটা আপনারা শুনলেন একটু আগে, আমরা কথা বলছিলাম ডক্টর অনিকেতের সঙ্গে। তিনি বলছেন যে আইনানুগভাবে কমিটি তৈরি হচ্ছে না, সেই কারণেই তার এই পদক্ষেপ। অভয়ার সেন্টিমেন্টকে ব্যবহার করে যেভাবে নানা তহবিল সংগ্রহ হয়েছে, কমিটির নামে দখলদারি চলেছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করা হয়েছে, মানে তাদের ফান্ড থেকে, এবং সেই হিসাব বহির্ভূত নানা রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে, তার একটা সদুত্তরও পাওয়া যায়নি। ফলে সেখানে তো একটা রহস্যাবৃত জিনিস চলছিলই। এবার তার মধ্যে ওদের নিজেদের মধ্যে কি নিয়ে কি লেগেছে, কে হয়তো কমিটিতে থাকতে চায়, ওর পছন্দ হয়নি, ওটা তো আর কমিটি নেই,
ওইসব ট্রাস্ট কমিটিগুলো তো মধুভাণ্ডে পরিণত হয়েছে। দেখুন, এসআইআর এর দ্বিতীয় পর্ব অর্থাৎ শুনানি পর্ব চলছে, তারই মধ্যে বড় খবর, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এই মুহূর্তের বড় খবর, আদালতের নির্দেশে যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছিল সেগুলো এসআইআর এ কোনো গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে না। এই মুহূর্তের বড় খবর, নিঃসন্দেহে আদালতের নির্দেশে বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না এসআইআর এর কাজে, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। নিশ্চয়ই মনে আছে আপনাদের 2010 সালের পর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল হাইকোর্ট। বড় খবর এই মুহূর্তে, নিঃসন্দেহে। পুরো প্রসেসটাই হচ্ছে ভোট বাতিল করা। ইলেকশন কমিশনের কাজ হওয়া উচিত ইনক্লুসিভনেস, ইলেকশন কমিশন করছে এক্সক্লুসিভনেস। আরে যত বেশি সংখ্যক মানুষকে আপনি এমনি ভোট পড়ে কত পার্সেন্ট, সারা ভারতবর্ষের অ্যাভারেজ 60%, পশ্চিমবঙ্গে হয়তো একটু বেশি ভোট পড়ে 70%, 30% লোক আপনার এমনিতেই ভোটার প্রসেস তালিকার বাইরে থাকে। আপনি আরও 20%কে বাতিল করতে চাইছেন, অর্থাৎ ডেমোক্রেসির থেকে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে যদি অর্ধেক মানুষ প্রসেসেরই বাইরে থাকে তাহলে সেই গণতন্ত্রের মূল্যটা কি? আপনি তো সেই কাজই করছেন, সংখ্যালঘুদের বাদ দেওয়ার জন্য নতুন অপকৌশল, যাতে এই সার্টিফিকেট গ্রাহ্য না করা হয়। দল এক, এলাকাও এক, কিন্তু তবুও দলের প্রতিষ্ঠা দিবসে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে, বিভাজন প্রকাশ্যে আসছে। একের পর এক জায়গা থেকে সেই ছবি উঠে আসছে, একদিকে ভাতার, অন্যদিকে সিউড়ি। একের পর এক জায়গা বা কখনো দুবরাজপুর, সব জায়গায় ছবিটা কিন্তু একই। কোথাও বর্তমান বিধায়ক বনাম প্রাক্তন বিধায়ক, দলের প্রতিষ্ঠা দিবস নিয়ে কোন্দল, কোথাও বা উপপ্রধান ভার্সেস সেখানে পঞ্চায়েতেরই কর্মী। একের পর এক জায়গা থেকে এই বারংবার দলীয় প্রতিষ্ঠা দিবসে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে। মনতোষ, দেখো, ভাতার বিধানসভা ক্ষেত্রে যদি বলা হয় তাহলে ভাতার বিধানসভা ক্ষেত্রে কিন্তু এই তৃণমূলের যে দলীয় কোন্দল সেটা কিন্তু এর আগেও বহুবার দেখা গেছে। বিধায়ক গোষ্ঠী বনাম প্রাক্তন বিধায়ক বা প্রাক্তন ব্লক সভাপতি বনাম বর্তমান ব্লক সভাপতি গোষ্ঠীর মধ্যে কিন্তু এই ঝামেলা গোষ্ঠী কেন্দ্র 2021 সালের পর থেকে আমরা বারংবার দেখেছি। কখনো কোনো অনুষ্ঠানে এক গোষ্ঠী ডাক পাচ্ছে না তো আরেক গোষ্ঠী বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে, এবং ক্রমশ তারা এই চিত্র ধরা পড়েছে যে তারা হাতাহাতিতে পর্যন্ত জড়িয়ে পড়েছে। এবং আজকে তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস, সেখানে দেখা গেল যে একই দলের দুই গোষ্ঠী দুই জায়গায় দলীয় যে দিবস, সেই দিবস পালন করছে। এক পক্ষে যে বর্তমান যিনি বিধায়ক তার গোষ্ঠীকে দেখা গেল যে তিনি ভাতার ব্লকের যে তৃণমূল কার্যালয় সেখানে তারা পালন করলেন দিবস। এবং উল্টো দিকে দেখা যাচ্ছে যে স্টেশন রোডে যে অফিস রয়েছে সেই অফিসে প্রাক্তন যিনি ব্লক সভাপতি বা প্রাক্তন বিধায়ক তারা একসঙ্গে এসে একটি সেখানে প্রতিষ্ঠা দিবস পালন করে, এবং সেখানে বলা হচ্ছে আজকে কেউ কেউ মনে করলো এই ব্যাপার হচ্ছে বনায়কৃত তাদেরই, বাকি টোটাল তৃণমূল কংগ্রেস কর্মীকে তারা বসিয়ে রাখলো, তাদেরকে কোনো যোগ্য মর্যাদা বা সম্মান তাদেরকে দিল না, এবং তাদেরকে কোনো মিছিল মিটিংয়ে ডাকা হাঁকারও প্রয়োজন মনে করলো না। আজকে আপনি দেখলেন যে মানুষরা আজকে এই 29তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু কেউ ব্যাপার হচ্ছে এখান থেকে কাউকে বাস দেওয়া হয় নাই, কাউকে মারুতি দেওয়া হয় নাই, কাউকে মোটরসাইকেলে তেল দেওয়া হয় নাই। তাদের বুকের প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, তারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা করেছে, আজ তারা মিছিল মিটিংয়ে ডাক পায় না। এটা তাদের কাছে অনেক একটা দুঃখের ব্যাপার। পরিবারটা ঐক্যের পরিবার, আর সেইখানে কেউ যদি গিয়ে তৃণমূলের পতাকা উত্তোলন করে তৃণমূলের কথা বলে, সেটা দলের কথাই বলেছে, দলের পতাকা তলে গিয়ে দাঁড়িয়েছে। এখানে আমাদের তরফে খুব বিক্ষোভ থাকতে পারে, শুধু একটাই কথা এইখানে বলবো, এই সমস্ত না করে আগামী দিন সকলে পার্টি অফিসে আসুক, ঢাকার পার্টি অফিসে আসুক। সম্মান তো বাড়ি থেকে দিয়ে আসা হয় না, সম্মান করতে গেলে রাজনীতির সম্মান দিতে গেলে কর্মসূচির মধ্যে থাকতে হবে। আচ্ছা, গোষ্ঠী কোন্দলের কাটা কি জেলায় জেলায়, মানে ভাতারের পর পুরুলিয়া, সেখানকার কিছু কি ইনফরমেশন আসছে আমাদের কাছে? বিগ বলে দেখাই আপনাদেরকে ঠিক কি ইনফরমেশন আসছে। আপনাকে জানিয়ে রাখি, গোষ্ঠী কোন্দল থেকে বাদ গেল না পুরুলিয়াও। কেন? আপনাকে জানিয়ে রাখি, শহর সভাপতি তার বিরুদ্ধে দ্বন্দ্বে প্রাক্তন কাউন্সিলররাই এমনই তথ্য সামনে আসছে। এবং যেদিন প্রতিষ্ঠা দিবস সেদিনই এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে। তখন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। তখন সামনে তো নির্বাচন আছে, তার আগে গোষ্ঠী কোন্দল এড়ানো যাবে কি?
একদমই দেখো, এই গোষ্ঠীকন্দল এড়ানো কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে পুরুলিয়া পৌরসভা গত মাসের মাঝামাঝি সময়েই প্রশাসক বসিয়েছে, ফলত যে কাউন্সিলর তারা প্রাক্তন হয়ে গেছে, তাদের এই মুহূর্তে কোনো কাজ নেই। তাদের যেটা বক্তব্য যে আমরা এই 28তম যে জন্মদিবস দলের, সেই জন্মদিবসে আমরা সবাই মিলে একসাথে একটা অনুষ্ঠান করছি বা এখানে শীতবস্ত্র প্রদান উপহারের একটা প্রোগ্রাম করছি। পাশাপাশি একই সময় প্রায় 1/2 কিলোমিটারও নয়, প্রায় কয়েকশো মিটার দূরে শহরের মূল কেন্দ্র ট্যাক্সি স্ট্যান্ডে সেখানে শহর সভাপতির ডাকা একটি শীতবস্ত্র অনুষ্ঠান। ফলত প্রকাশ্যেই চলে এসছে এই দ্বন্দ্ব এড়ানো যায় কিনা অবশ্য নজর থাকবে। ধন্যবাদ। নতুন বছর নতুন উপহার, কিন্তু কেন? কারণ এই নতুন বছরের প্রথম দিনটি হচ্ছে দলের প্রতিষ্ঠা দিবস। কে উপহার পাচ্ছেন? কাজল শেখ। কি উপহার পাচ্ছেন? রূপোর তলোয়ার। এর আগে কি উপহার পেয়েছিলেন? রূপোর মুকুট। কিন্তু কারা দিচ্ছেন এই উপহার? এই উপহার দিচ্ছেন নানুরের মিলন মেলার আয়োজকরা। কাজল শেখ গত 3 বছর ধরে এখানে উপহার পাচ্ছেন, তবে এর আগে কেষ্টও পেতেন, কিন্তু 3 বছরে এই উপহার প্রাপকের নামটাই শুধু বদলে গেছে। দেখুন, এই বিষয়গুলো আমাদেরকে আরো অনুপ্রাণিত করে, আমাদেরকে আরো উৎসাহিত করে, কাজ করার তাগিদা আরো বেড়ে যায় যখন কোনো মানুষ, কোনো অঞ্চল কমিটি, কোনো অঞ্চল নেতৃত্ব আমাদেরকে গিফট দেয়, উপহার দেয়। এটা আমার প্রতীক হিসাবে কাজ করবে। তারা যেভাবে আমাকে আপ্যায়ন করলো, যেভাবে আমাকে সম্মানিত করলো, যে সম্মানে আমাকে যে তরবারি আমাকে গিফট দিল, সবতই এই অঞ্চলে মানুষের পাশে বিগত দিনেও কাজল শেখ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই একটা পার্টি টিএমসি, সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে না। আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে না, আর করার প্রয়োজনও মনে করে না। তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টায়। এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে, চামড়ি গাই, বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায়, কুকুরদেরও চুল লম্বা হয়ে যায়, আবার গরম পড়লে খুলে যায়। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যায় আবার ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন। ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যায় ওই পার্টিতে, ওখানে অসম্ভব বলে কিছু না। অনেক মেলায় অনেক স্মারক উপহার দেয়, সবসময় সেটা সেই স্মারকটা যে সেই জিনিসের, ওটাকে স্মারক বলে, ওই জন্যই ওটাকে স্মারক বলে। হ্যাঁ, সে আপনাকে নানা ধরনের জিনিস স্মারক দেওয়া যেতে পারে। আপনাকে একটা সুন্দর মুকুট দিল, আপনি কি রাজা হয়ে গেলেন? তো আজব। ফলে আপনাকে একটা কেউ যদি একটা তরোয়াল বানিয়ে দেয় রূপোর, তার মানে কি আপনি তাই নিয়ে হই হই করে অন্য কিছুতে চলে যাবেন? বাট এইগুলো একটা স্মারক যদি কেউ দেয়, সেগুলো নিয়ে হয়তো বিতর্ক করে কি লাভ। নতুন একটা বছর শুরু হলো, কিন্তু খুনোখুনি এড়ানো যাচ্ছে কি? বর্ষবরণের রাতে রায়গঞ্জে তৃণমূলের যুব নেতা, তাকে খুন করার অভিযোগ। উত্তর দিনাজপুরের যুব সহসভাপতিকে গুলি করে খুনের অভিযোগ। বর্ষবরণের রাতে পিকনিক করতে গিয়ে খুন নব্যেন্দু ঘোষ। বাড়ির পাশে মোহনবাটি বাজার এলাকায় খুন করার অভিযোগ। গুলি চালিয়ে আততায়ীরাই হাসপাতালে নিয়ে যায় নব্যেন্দুকে। যুব তৃণমূল নেতা নব্যেন্দুর বুকে গুলির চিহ্ন। ষড়যন্ত্রের অভিযোগ নিহত যুব নেতার পরিবারের। খুনের অভিযোগে গ্রেপ্তার 2, উদ্ধার আগ্নেয়াস্ত্র। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। রাত্রিবেলা কিছু বললো না, রাত্রে বললো হ্যাপি নিউ ইয়ার করলো, আমাকে গলা জড়ায় ধরলো, ধরে আদর করে কপালে চুমু খেলো, কে বললো মা তুমি আমার ভগবান, মা তুমি আমার সাথে থেকো সবসময়, তাহলেই হবে। আমি বললাম বাবা তুই এত রাত্রে যাচ্ছিস? বললো মা আমি যাচ্ছি, আমার ফোন ছেড়ে আসছি ওখানটায়, ফোন নিয়ে আসবো, আর পিকনিক আছে। ওদিকে বাথরুমে গেছে, বাথরুমে ডেকে নিয়ে গিয়ে কে কি করলো কি জানি না। ষড়যন্ত্র করেই করা হয়েছে, কারণ ও এখন সব পার্টি টার্টিতে যাচ্ছে না, এখন কোনো কিছু করে না। এখন দোকানদারি করছিল, বড় ছোট দোকান ছিল, বড় করে দিলাম আমি, শান্তিভাবে দোকানদারি করছিল, বাড়িতেও সময় দিচ্ছিল, সব কিছু করছিল। এরা পিকনিকে গিয়ে খুন হয়, হ্যাঁ, এরা আরো বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে গিয়ে এরা খুন হয়। অতিরিক্ত সবকিছু কোনো কিছুই ভালো না, বুঝলেন?
হ্যাঁ, কোথায় কোন দেখুন, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, তাকে কটাক্ষ করতে চাই না। কি গোষ্ঠীদ্বন্দ্ব, কি কেমিক্যাল লোচা কি করে বল? এখন গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে বা অতিরিক্ত রাসায়নিকের প্রভাবে হতে পারে, এখন কি করে বলবো জানি না যে বিষয়। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, যারা মরে যায় তারা তো বেঁচে যায়, অন্তত তাকে আর চুরিচামারি করতে হলো না, কিন্তু তার পরিবারের লোকের খুব কষ্ট। ওটা পুলিশ প্রশাসন দেখছে, তৃণমূল তো বাকিদের সব টার্গেট, সবাই জানে সেটা। ঘুঘুর বাসা ভেঙে দিচ্ছে তৃণমূল, তাই তৃণমূলের টার্গেট হয়ে যায়, কিন্তু বাকি ওটা পুলিশ প্রশাসন দেখছে, কোনো রাজনৈতিক মন্তব্য করবো না। আচ্ছা, তামান্নার কথা মনে আছে আপনাদের? কালীগঞ্জের ছোট্ট তামান্না বাড়ির সামনে খেলছিল, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছুড়ে তাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠে, রাজ্য রাজনীতি তোলপাড় হয়। আমরা খবর করেছিলাম দুদিন আগে তামান্নার মা মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন, হাসপাতালে ভর্তি হন, তারপর সেখান থেকে বাড়ি, এবং যে খবর পাচ্ছি আমরা বাড়ি ফিরে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এই মুহূর্তে তাকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। যে খবর দেখাচ্ছি আমরা, তামান্নার মাকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তামান্নার মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে পুলিশের দিকে আঙুল তুলেছে পরিবার। তারা বলছেন চিকিৎসকরা হাসপাতাল থেকে ছাড়তে চাননি, কিন্তু পুলিশ জোর করে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। বাড়ি ফিরেই তামান্নার মায়ের অবস্থা সংকটজনক হয়ে পড়ে, বাধ্য হয়ে এবার কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা তামান্নার মাকে। দিয়ে যাইছে যে তামান্নার মাকে, তামান্নার বাবাকে ওদেরকে মারবো, মানে গন্ডা দিয়ে মারবো, বুঝলেন তো, যে আমরা হয়তো গেলে আমাদেরকে চিনি ফেল দেবে, আমরা আমাদের লোক দিয়ে ওদেরকে মারা করাবো। ওই জন্য আতঙ্কেতে টেনশনে ঘুমের ট্যাবলেট খেয়েছিল, বুঝলেন তো। ওই জন্য আবার কী করে ওখানে কৃষ্ণনগর হসপিটালে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, নিয়ে গিয়ে ওখানে থেকে ডাক্তার দেখিয়ে ডাক্তারে ওখানে বলে নিয়ে ছাড়ি করে দিয়ে ওটা মানে পুলিশে বললো তো ছাড়ি করে দিলাও, ছাড়ি করে না। হ্যাঁ, পুলিশে বললি ছাড়ি করে নাও, ভালো আছে, বুঝলেন তো। আমরা বুঝতে পারিনি, বাড়িতে এসেছি, বাড়িতে এসে আবার দেখছি অসুস্থ। ওখানে তো আপনাদের জন্য একটা ইয়ে করেছিল, পুলিশের পক্ষ থেকে ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পের লোক পুলিশও কিছু করছে না। বলছি ওদেরকে বলছি, তা ওরা বলছে আমাদের যতক্ষণ মানে ক্যাম্পে থানায় থেকে মারছে মুসলমান, মরছে মুসলমান, মুসলমানদের লেলিয়ে দেওয়া হচ্ছে, মুসলমান বানিয়ে রাখা হচ্ছে, ভোট যন্ত্রে পরিণত করা হচ্ছে, ভোটের ব্যাংক বলে তাদেরকে ডাকা হচ্ছে, দুধেল গাই বলে ডাকা হচ্ছে। কিন্তু একটি নিষ্পাপ নিরাপরাধ নাবালিকা বাচ্চা, যাকে কিনা শেষ করে দেওয়া হলো বিজয় মিছিলের বোম মেরে, তারপরেও তার মা যদি অবসাদে বা কোনো কারণে যদি এই দুর্ঘটনা ঘটিয়ে থাকেন, তারপরে তাকে জোর করে হাসপাতাল থেকে ছাড়িয়ে নেওয়ার মতন অমানবিক ব্যাপার যদি কোনো প্রশাসনের কেউ যদি করে থাকেন, তার থেকে খারাপ কিছু কি হতে পারে? এর ভবিষ্যৎ খুবই খারাপ। এই খুনিদের এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে পারেনি, এবং তার মাথায় যে পুলিশের মন্ত্রী, তার প্রশ্রয়ে সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, অফিসারদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? যারা ওই অবস্থায় হাসপাতালে চিকিৎসা ঠিক মতো করার চাইতে আসলে ধামাচাপা দেওয়ার জন্য বাড়িতে নিয়ে আসতে ব্যবস্থা করলো, সেই পুলিশ অফিসারের তার দৃষ্টান্তমূলক কি শাস্তি হবে? সন্তান হারা মা এই যন্ত্রণা যে বোঝে না, সে মানুষ না, মহিলা না, মহিলা পুরুষ নির্বিশেষে মানুষ না। দুর্ভাগ্য, একজন মহিলাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। অত্যন্ত মর্মান্তিক একটা পরিবারের উপর দিয়ে কি বয়ে চলেছে সেটা আমরা বুঝতে পারছি। এই বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য সমীচীন নয়। আমি ওনার দ্রুত সুস্থতার কামনা করি, এবং সরকারের পক্ষ থেকে যদি কোথাও কোনো সাহায্যের প্রয়োজন হয়, নিশ্চিতভাবে রাজ্য সরকার, প্রশাসন এগিয়ে আসবে বলেই আমি নিশ্চিত। এবং ব্যক্তিগত স্তরে, দলগত স্তরেও যদি কোথাও মনে হয়, আমরা সর্বদাই এই পরিবারের পাশে আছি। রাজনৈতিক ভিন্নতা থাকবে, কিন্তু তার সঙ্গে এই ধরনের ঘটনাকে এক করে দেওয়া যায় না। মানবিকতা রাজনীতির ঊর্ধ্বে কোনো কোনো সময় কাজ করে। এদিকে এসআইআর শুনানিতে আদিবাসী জনজাতিদের নথি জমায় ছাড়, এই মুহূর্তের বড় খবর আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি। এসআইআর শুনানিতে আদিবাসী জনজাতিদের নথি জমায় ছাড়। কমিশনের যৌনকর্মী, রূপান্তরকামীদেরও কোনো নথি না দেখালেও চলবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তে বড় খবর, এই মুহূর্তে বড় আপডেট।
এসআইআর শুনানিতে আদিবাসী জনজাতিদের নথি জমায় ছাড় কমিশনের। আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছে। কমিশনারের তরফ থেকে আজকে কি জানানো হয়েছে জানবো সিজার। দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে প্রথম থেকেই যখন এই খসড়া তালিকা তৈরি হচ্ছিল সেই সময় আদিবাসী জনজাতির মানুষ, বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত, যেমন সাঁওতাল হতে পারে, হো হতে পারে, মুন্ডা হতে পারেন, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই নথির অভাব রয়েছে এবং সেই বিষয়টা গণ্য করে সেটাকে কনসিডার করে তাদের ক্ষেত্রে কোনো ধরনের নথি লাগবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে কমিশন সূত্রে। বিশেষ করে এতে উপকৃত হবেন বাংলার পশ্চিমাঞ্চলের মানুষরা, যেখানে আদিবাসী জনজাতি মানুষরা রয়েছেন, এবং টি বেল্টের যে মানুষরা রয়েছেন, বিভিন্ন চা বাগানে প্রচুর আদিবাসী জনজাতি মানুষ কাজ করেন এবং সেখানে টি প্ল্যান্টেশন অ্যাক্ট অনুসারে তারা বছরের পর বছর তারা কয়েক প্রজন্ম ধরে কাজ করছেন, 200 বছর ধরে হয়তো কাজ করছেন, কয়েক প্রজন্ম ধরে। তাদের ক্ষেত্রেও সেই সুযোগটা তারা পাবেন। এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে যৌনকর্মীদের ক্ষেত্রেও এই একই সমস্যা তৈরি হয়েছিল, যৌনকর্মীতে আলাদা করে ভিজিট করা হয়েছিল এবং তাদের ক্ষেত্রেও কিন্তু এই ছাড়টা দেওয়া হচ্ছে এবং রূপান্তরকামীদের ক্ষেত্রেও এই ছাড়টা দেওয়া হচ্ছে নথির ক্ষেত্রে, অর্থাৎ নথির কড়াকড়ি যাতে কোনোভাবে তাদের ভোটার লিস্টে নাম তুলতে বাধা না হয় সেই বিষয়টা মাথায় রাখছে কমিশন। ধন্যবাদ। দমদম বিমানবন্দরে আসার পথে বর্ধমানের বামচাঁদাইপুরে 19 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত্যু একই পরিবারের তিন জনের। মৃত শেখ শাহনওয়াজ দুর্গাপুর সিটি সেন্টার এলাকার বাসিন্দা, মুম্বাইয়ে চাকরি করতেন। তাকে এয়ারপোর্টে ছাড়তে আসছিলেন তার বাবা মা। তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাসের ট্যাঙ্কারে ধাক্কা মারে। স্থানীয়রা উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গেলে বাবা মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন গাড়ির চালক। গ্যাসের গাড়িটা ওই 35 থেকে 40 ওই সাইডে আসছিল। এই 4 চাকা গাড়িটা ভেতরে আপনার গ্যাসের ভেতরে ঢুকে যায়, গ্যাসের গাড়ি তলায় ঢুকে যায়। ওখান থেকে টেনে এখানে দিয়ে আসে বরতলার মোড়ে। আমরা দুজনে চা খেতে খেতে চা ফেলি দিয়ে যে গ্যাসের গাড়িটা আটকাই। ড্রাইভার বুঝতে পারিনি, ড্রাইভার বুঝতে পারিনি আমরা যে আটকাই। গ্যাসের ড্রাইভার জানে না যে গাড়ি পিছনে ঢুকে গেছে কেউ জানে না। আমরা গাড়িটাকে আটকাই দিয়ে আটকে ওই আমরা উদ্ধার করি। ট্যাঙ্কার যাচ্ছিল, তার পিছনে এসে ক্র্যাশ হয়েছে, ঠিক আছে। তো আমরা এসেছিলাম এখানটায়, 3 জন মারা গেছে, 2 জন পুরুষ আর 1 জন মহিলা মারা গেছে। আর ড্রাইভার যে আছে নেসেসারি মেডিকেল অ্যাটেনশন দেওয়া হচ্ছে, MSVPকে বলা আছে।